আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার আজকের ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আরেকটা ব্লগ শুরু করে দিলাম সকাল সকাল। ওয়েদারটা দেখেন কেমন স্যাঁতসেঁতে। এই যে সকালে উঠে আমরা অপেক্ষা করি আজকে মনে হয় একটু রোদ উঠবে। বাট সেই রোদের দেখা কিন্তু মেলে না। আর দেখা মিললেও এই রোদ, এই মেঘলা, এই বৃষ্টি। একটু আগে দেখেছিলাম একটু রোদ, এখন আবার দেখেন কেমন একটা স্যাঁতসেঁতে একটা ওয়েদার হয়ে গেছে। আমার গার্ডেনটা পরিষ্কার করতে হবে, বাট এখনও পুরোপুরি সামার হয়নি। এই জন্য আসলে গার্ডেনটা পরিষ্কার করতে পারছি না, কারণ একটু রোদ টোদ না উঠলে গার্ডেনটা আসলে পরিষ্কার করা যায় না। তো আজকে আসলে একটু সকাল সকাল সব কিছু শুরু করছি, কারণ আজকে আমরা আমাদের যে পরিচিত মানুষজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের বাসায় আজকে আমরা একটু ছোট্ট ইফতারি দিব আর কি। আর এই যে আমার হিটিংয়ের উপরে দেখতে পাচ্ছেন আমার কাপড় চোপড়গুলা শুকাইতে দিয়েছি। এই স্যাঁতসেঁতে ওয়েদারে এভাবেই আসলে কাপড় চোপড়গুলা শুকানো লাগে। আর আমার নুসাবাই বুড়ি এই যে দেখেন ঘুম থেকে উঠেই 2 হাত ভর্তি চুড়ি পড়েছে। আসলে বাসায় একটা ছোট মেয়ে বাচ্চা না থাকলে কি ভালো লাগে বলেন? এই পায়েল পরবে, চুড়ি পরবে, ঝুনঝুন করে হেঁটে বেড়াবে। এর মধ্যেই কিন্তু অন্যরকম শান্তি, মাশাআল্লাহ। তো মাংস-টাংস সব ভেজানো শেষ। আর এখানে ছোলার ডাল হাফ ভাঙা যেটা, সেটা আমি ভিজিয়ে নিয়েছিলাম সারারাত। কারণ এটা দিয়ে আমি হালুয়া করব। আর এই হালুয়াটা আসলে আমার খুব অনেকে পছন্দ করে। তো আমি চেষ্টা করি যেকোনো অকেশনে এটা রাখার। এটা বানাতে যেমন সহজ, খেতেও ঠিক তেমনই মজা। আরেকটা পাত্রে আমি পুডিং বানাবো। এই পুডিং বানানোর জন্য আমি মিল্ক গরম করে নিচ্ছি। আর এটা আসলে অনেকেই এই ক্যারামেল পুডিংয়ে আলাদা করে ক্যারামেল মেক করে নেয়, বাট আমি আসলে আলাদা করে কেন জানি পারি না। এজন্য আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রেই চিনি নিয়ে আমি এভাবে ক্যারামেলটা রেডি করি। আর দেখেন ক্যারামেলটা কিন্তু একেবারে খারাপও হয় না, বেশ ভালোই হয়। তো অনেক দিন পরে আমি আসলে আজকে পুডিং বানাবো। আর এদিকে হচ্ছে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো পুডিং বানানোর জন্য আমি প্রথমেই ডিম নিয়ে নিচ্ছি। আসলে রেসিপি এভাবে বলার কিছু নেই, কারণ এমন কেউ নাই হয়তোবা যে যারা এই পুডিং বানাইতে পারে না। এক একজনের হাতের পুডিংয়ের স্বাদ এক এক রকম হয়, এই আর কি। তো আমার এই যে এখানে চিনি এবং ডিমটা ভালো মতো মিক্সড করা হয়ে গেছে। আর এর মধ্যে আমি যে এই মিল্কটা গরম করে রেখেছিলাম ওটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা হচ্ছে দিয়ে দিলাম। অবশ্যই ঠান্ডা হয়ে নিতে হবে, তাহলে তা না হলে কিন্তু ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে আমার যে ক্যারামেলটা এর মধ্যে ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে আমি আমার যে পুডিংয়ের যে লিকুইডটা রেডি করেছি সেটা দিয়ে দিলাম। আর এই যে আমার পুডিংটা এখন বসানোর জন্য রেডি, কুক করার জন্য রেডি। তো একটা পাত্রে আমি আসলে এটা চুলায় করব, কারণ আমি ওভেনে করব না। আমার কাছে কেন জানি মনে হয় যে পুডিংটা আসলে চুলায় করলে এটার স্বাদ অন্যরকম লাগে। আমার কাছে মনে হয় পার্সোনালি, আমার মাইক্রোওয়েভ বা ওভেন যেটাতে বলেন না কেন, ওটা থেকে আমার একটু সময় বেশি লাগে চুলায় করলে। বাট চুলায় করার পুডিংটা আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগে। তো আমি এইভাবে আসলে বসিয়ে দিলাম, আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি হয় আর কি। আর এখানে হচ্ছে আমি চিকেন দিয়ে এবং আলু দিয়ে একটা পটেটো চিকেন ড্রামস্টিকের মতো করব। এটার জন্য আমি আগে চিকেন ড্রামস্টিকগুলো হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি একটু লবণ, গরম মশলা এবং 2 টুকরা আদা দিয়ে। আর এখন আসলে একটা বিপত্তি ঘটতে চলেছে। এখন খুবই একটা ভয়ঙ্কর জিনিস ঘটতে চলেছে। আমি এই যে দেখেন, এই যে মাত্রই হাতটা কেটে ফেললাম এবং এটা একদম আমার শিরার উপরে কাটছে, যার কারণে এত রক্ত বের হচ্ছিল আমি আসলে কোনোভাবে স্টপ করতে পারছিলাম না। আমি অনেকক্ষণ পরে আমি আবার হচ্ছে ভিডিও স্টার্ট করছি, অনেকক্ষণ ওয়াশ করছি, অ্যান্টিসেপটিক দিয়েছি যাতে স্টপ হয়, বাট কোনোভাবেই হচ্ছিল না। পরে ভাবলাম যে আসলে এটা এরকম করে লাভ নয়, আমাকে ব্যান্ডেজ বেঁধে আমার কাজটা শেষ করতে হবে। আর আসলে হাতে প্রচুর ব্যথা করছিল। আর এই যে দেখেন কোনোভাবে স্টপ হচ্ছে না, আমার যে ব্যান্ডেজ পরেছি সেটা ভেদ করে বের হয়ে যাচ্ছে।
আর এই হালুয়া বানাইতে গেলে আসলে অনেক চাপ দিতে হয় হাতে, তো এই চাপ দিয়ে দিয়ে এটা করার জন্য আমার রক্ত আবার বের হয়ে যাচ্ছিল। তো আমি এই বরফিটা বানাইতে যেয়ে আসলে কতবার চুলা থেকে নামিয়েছি এবং কতবার আবার চুলার পরে দিয়েছি তা বলার মতো না। তো আবার এই যে আরেকটা ব্যান্ডেজ চেঞ্জ করে আসলাম, আমি কিছুক্ষণ পরপর ব্যান্ডেজ চেঞ্জ করে এসে আমি আমার কাজ করছিলাম। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে, আর এখন একটা ডাইসের মাধ্যমে আমি এই যে বরফিগুলা বানিয়ে ফেললাম। বরফিগুলো এখন কিন্তু খাওয়ার জন্য একদম রেডি, বাট ভালো হয় যদি একটু ফ্রিজে রেখে তারপরে খাওয়া যায়। আর এখন হচ্ছে আমি তেহেরি রান্না করব। তেহেরি রান্নার জন্য আমি মাংসটা রেডি করে নিচ্ছি। আমি এখানে আসলে বোনলেস নিয়েছি, কারণ তেহারিতে একটু হাড্ডি কম থাকলে ভালো লাগে, বাট একটু চর্বি সহ মাংস দিলে তেহারির মধ্যে মজা লাগে। আর আজকে তেহারিটা আমি রান্না করব রাঁধুনি তেহারি মশলা দিয়ে, কারণ আমি আসলে ওরকম আলাদা করে মশলা টশলা রেডি করা আমার সম্ভব না। এজন্যই একদম ঝটপট তেহারি রান্না। আর এটা দিয়ে কিন্তু তেহারি রান্না একেবারে খারাপ হয় না, বেশ ভালোই হয়। আমার মতো যাদের টাইম সেভিংসের একটা ব্যাপার আছে তারা কিন্তু এটা দিয়েই রান্না করবেন। আমি এটা দিয়ে সবসময় করি। আর একটু টক দই দিয়ে নিচ্ছি, দিয়ে মাংসটা আসলে একটু ভালো মতো মাখিয়ে আমি এটা ম্যারিনেট করতে রেখে দিব। এদিকে মাংস ম্যারিনেট হতে থাক, আর এদিকে আমি আপনাদের নুসাইবা বুড়ির মাথায় তেল দিয়ে দিব চুলে। আর এটা হচ্ছে রোজমেরি অয়েল, এটা চুলের জন্য আসলে খুব ভালো। এটা আমি আমার একটা ফ্রেন্ড তাহমিনা, ও আমাকে এটা রেকমেন্ড করেছিল এবং এটা আজকেই আমি প্রথম ইউজ করছি। কেমন হয় আমি এটা অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এটা বাংলাদেশেও হয়তো বা অ্যাভেলেবেল পাওয়া যেতে পারে। আমি এটা কিনেছি হচ্ছে অ্যামাজন থেকে। তো নুসাইবার মাথায় আমি সপ্তাহে একটা দিন অ্যাটলিস্ট তেল দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আমিও যেহেতু কাজ করি সবসময় বাসায় থাকা হয় না। তো একটা দিন, সেটা হচ্ছে শনিবার কিংবা শুক্রবার, আমি ওর চুলে তেলটা দিয়ে দিই। তো এই যে ওর চুলে তেল দেওয়া হয়ে যায়, আর এদিকে আমার মাংসও ম্যারিনেট হয়ে গেছে। চলেন তাহলে তেহারি রান্না শুরু করে দেওয়া যাক। আর তেহারি আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি, কারণ সরিষার তেল দিয়ে তেহারিটা আসলে সবসময় মজা হয়। তো আমি এখন পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব। এই যে একদম বেরেস্তার মতো ভাজা হয়ে যাবে যখন, তখন আমি মাংসটা দিয়ে দিব। মাংস এবং পেঁয়াজের বেরেস্তা ভেজে নিব কিছুক্ষণ। তো যাই হোক, নুসাইবা মুনি সারাক্ষণ এখন ঈদের আগে এই ঈদের সংগুলা প্লে করে এবং খুব এক্সাইটেড থাকে। আসলে আমিও একটু চেষ্টা করি যে ঈদের গান টান ওকে একটু শোনাইতে, গজলগুলো শোনাইতে, যাতে করে ও ঈদের আমেজটা আসলে বুঝে। কারণ আসলে দেশের বাইরে এখানে ক্রিসমাস, ইস্টার সানডে এরা এতভাবে সেলিব্রেট করে, বাচ্চা কাচ্চাদের মাথায় ওইগুলাই উৎসব অনেক সময় ঢুকে যায়। তো এই জন্যে আমরা আমাদের রমাদান আসলে, ঈদ আসলে একটু বাড়তি ওদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। যদিও এই বছর আমি আসলে কিছুই করতে পারিনি, না রমজানের জন্য কোনো ডেকোরেশন করতে পেরেছি, না লাইটিং, কোনো কিছুই করতে পারিনি, আসলে এত ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এরপরের বছর ইনশাল্লাহ করব। তো এই যে আমার মাংস এখন মিক্সড করার পালা। আর তেহারির রেসিপি আসলে কি বলবো, এটা সবাই জানে। আর এখন এখানে আমি একটু ফ্রুট কাস্টার্ড বানাবো, এটার জন্য আমি মিল্ক নিয়ে নিলাম। আর এই মিল্কটার মধ্যে আমি একটু পরে কাস্টার্ড পাউডারটা মিক্সড করে দিব। আর এই যে দেখেন, আমার তেহারি কিন্তু রেডি। এখন আমি একটু মিক্সড করে নিব, যাতে উপরের চালটা নিচে এবং নিচের চালটা উপরে চলে আসে। এবং তেহারিটা খুবই ঝরঝরে হয়েছে, খেতেও বেশ মজাই হবে মনে হচ্ছে। আর এই যে এখন কাস্টার্ড পাউডারটা আমি একটু দিয়ে দিলাম, রেডি হয়ে গেল আমাদের কাস্টার্ড। আর এখন নুসাইবা বুড়িকে খাওয়ানোর পালা। আর তেহারিটা কেমন হয়েছে সেটা নুসাইবার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন, কারণ ওর আসলে বিরিয়ানি খুব পছন্দ। আর আমিও এই জন্য ওর জন্য স্পেশালি এটা মেক করা, কারণ ও অনেক দিন ধরে খেতে চাচ্ছিল, বাট আমার টাইমও হচ্ছিল না। তো নুসাইবা মনির এক্সপ্রেশন দেখে বুঝবেন যে কত মজা হয়েছে। ও আসলে অনেক পছন্দ করে। আর এখানে আমি ফ্রুটগুলা ধুয়ে নিচ্ছি, যেহেতু ফ্রুট কাস্টার্ড বানাবো। এটা ফ্রুট কাস্টার্ডে আসলে আপনার যে পছন্দ মতো আপনি ফ্রুটস ইউজ করতে পারেন, এটাতে কোনো বাইন্ডিংস নাই, আপনার পছন্দ মতো ফ্রুটসগুলো আপনি ইউজ করবেন। তো আমার বাসায় যে ফলগুলো ছিল আমি সেগুলো দিয়েই ভাবছি আজকে ফ্রুট কাস্টার্ডটা বানাবো। আর আমার মনে আছে ঈদের আগে আমরা যখন ছোট ছিলাম, এই ফ্রুট কাস্টার্ডটা আমাদের বাসায় যখন মেক করা হতো, তখন এটা খুব স্পেশাল একটা আইটেম ছিল। মানে
এত আনকমন ছিল ওই সময়। এখন এখন কি বহু বছর আগে থেকে এটা ঘরে ঘরে, বাট আমরা যখন খুব ছোট তখন এই ফ্রুট কাস্টার্ডটা এত বেশি পপুলার ছিল না গ্রামের দিকে। তো আম্মু ঈদের সময় এগুলা বানাইতো, আর আমরা ফ্রেন্ড সার্কেলরা এসে পুডিং কাস্টার্ড এগুলা খাওয়ার জন্য আমার খুব মানে আমি ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসতাম, মানে অধীর আগ্রহে বসে থাকতাম আর কি। তো আর এই যে এখানে আপনাদের ভাইয়া সাসলিক রেডি করছে, চিকেন সাসলিক। ওর এই অনেকগুলো রেসিপি ও মেক করেছে। তো এটার মধ্যে চিকেন সাসলিক, বিফ কোফতা, তারপরে চিকেন পেরি পেরি সবই ও রেডি করেছে। আর এই যে আমার পুডিংটাও সেট হয়ে গেছে, ফ্রিজেও রেখেছিলাম। পুডিং বানানোর সবথেকে ক্রিটিক্যাল পার্টই হচ্ছে এটা, আপনি কিভাবে উল্টাবেন সেটার উপরে এটার সৌন্দর্য অনেকটাই ডিপেন্ড করে। তো এটার জন্য খুব ঝটপট এটাকে আসলে উল্টায় ফেলতে হয়, তাহলে আর কোনো কিছু হয় না। তো এই যে, এবং এই সময় কিন্তু খুব বেশি আগ্রহ কাজ করে না জানি পুডিংটা কেমন হয়েছে দেখতে। তো মাশাআল্লাহ পুডিংটা দেখতে বেশ ভালো হয়েছে এবং খেতেও কিন্তু খুব মজা হয়েছে, যদিও আমি একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়ে ফেলেছিলাম, বাট ব্যাপার না, এটা খেতে আসলেই মজা লেগেছে। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আর পুডিং আসলে আমি অনেক দিন পরে বানাইলাম, বাংলাদেশে থাকতে আমার হাতের এই পুডিংটা সবাই খুব পছন্দ করতো, এবং এটা আমি যখন হোস্টেলে ছিলাম তখন থেকেই আসলে পুডিং মেক করি। তো পুডিং এখানে আমি কেটে সেট করে রাখলাম, এখানে সমুচা ভেজে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া যেহেতু র্যাপ রেডি করবে, চিকেন র্যাপ, তো এটার জন্যে পেপারসগুলো কেটে নিল এবং এখানে চিকেন রেডি করে নিচ্ছে। আর এখানে আমি চিকেন যেই ড্রামস্টিকের মতো বানিয়েছিলাম সেটা ভেজে নিচ্ছি এখানে। আর আসলে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই সব কাজ করলে এটা আসলে আর কষ্ট মনে হয় না। একসাথে দুজনে সাহায্য করলে সব কিছুই খুব সহজ হয়ে যায়। আর আসলে বিদেশের মাটিতে এই জিনিসগুলো আন্তরিকতা আমার ভালো লাগে, যখন আমার বাসায় আমার সবাই ইফতার নিয়ে আসে বা আমি ইফতারি দিই। আসলে এটা আমরা যা বানাচ্ছি বা এগুলো সবাই খায়, এখানে আহামরি কিছুই নাই, বাট তারপরে ওই যে রমজান মাসে ইফতারি এক বাসা থেকে আরেক বাসা, এটা দেওয়াই আসলে অন্যরকম একটা শান্তি। তো ওটারই একটা চেষ্টা। আর এখানে সব ফ্রুটস কাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে মোটামুটি সব রেডি, এখন আমরা প্যাকেজিং করে ফেলবো। এই প্যাকেজিংটা আসলে আমি যতটা সহজ ভেবেছিলাম ততটা না, কারণ কোনটাতে কি মিস হয়ে যাচ্ছে না যাচ্ছে, আর একদম তাড়াহুড়া লেগে গিয়েছিল আমাদের লাস্টের দিকে, যে কি করব না করব কোনোভাবে বুঝে উঠতে পারছিলাম না। টাইমে শর্ট হয়ে গিয়েছিল, কারণ ওই দিন আসলে এত জ্যাম ছিল, আপনাদের ভাইয়ার কাছ থেকে আসতে আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো তারপরেও আলহামদুলিল্লাহ সময় মতো সব কিছুই হয়েছে, এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আমি সব কিছুর জন্য আসলে আলাদা আলাদা প্যাকেট করেছিলাম, মিষ্টি আইটেমের জন্য আলাদা প্যাকেট করেছিলাম, ছোলা, তারপরে ফ্রুট কাস্টার্ড, এগুলো সব কিছুর জন্য আমি আলাদা আলাদা করে চেষ্টা করেছি প্যাকেট করার জন্য। ছোটোবেলায় আম্মুকে দেখতাম এরকম, যেদিন সবার বাসায় ইফতারি দিত সেদিন এরকম একটা উৎসব ভাব চলে আসতো। আমার নুসাইবাও খুব এক্সাইটেড। আসলে দেশের বাইরে এগুলো করা অনেক কষ্টের, কারণ সবারই ব্যস্ততা থাকে, বাট সবাই কেন করে জানেন? ওই যে বাচ্চাগুলোকে আমাদের কালচার, আমাদের ধর্মের সাথে একটু পরিচিত করার জন্য। এইগুলো আসলে বাসায় সবাই করে, বাট তারপরও একে অন্যের বাসায় ইফতারি দেওয়ার রেওয়াজটা যাতে আমাদের বাচ্চা কাচ্চারা ভুলে না যায়, এটার জন্য আসলে করা। কারণ দেশের বাইরে ধর্ম ভুলে যাওয়া অনেক সহজ, যদি না বাসায় সেটা ভালো মতো প্র্যাকটিস করা হয়। আর আমি তেহারির জন্য যে বক্সগুলো রেখেছিলাম সেগুলোতে আসলে ভুল করে আমি ডেজার্ট আইটেম দিয়ে ফেলেছি, এবং ডেজার্ট আইটেমের জন্য যেটা রেখেছিলাম সেটাতে তেহারি দিচ্ছি, এজন্য একদম তেহারির পোর্শনটা একদমই কম দেখা গেছে। তো যাই হোক, যেটুকুই হোক সবাই টেস্ট করতে পারলেই হবে। আর আপনাদের ভাইয়া এখানে প্যাকেট রেডি করে ও সবার বাসায় ইফতারি দিতে চলে গেছে। আর এদিকে আমি সব কিছু একটু গোছগাছ করে নিয়ে আমরা আমাদের জন্য ইফতারিটা রেডি করছিলাম। ইফতারি আসলে রেডি করার মধ্যে অন্যরকম মজা আছে। তো আমি সব খাবার দাবার আরেকবার গরম করে নিলাম, কারণ সব মেক করতে করতে আসলে সব একদম ঠান্ডা হয়ে গেছে। তো সব আমি এখানে নিচ্ছি, আর আপনাদের ভাইয়ার জন্য ওয়েট করছি কখন আসবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হয়েছে, সবার বাসায় ইফতারি আমরা ভালো মতোই দিয়ে আসতে পেরেছি। অনেকেই মিস হয়েছে, ইনশাল্লাহ পরের বার আবার চেষ্টা করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।